ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি এলাকায় কুমির এবং বিষধর সাপ মোতায়েন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু কেন, কোথায় এবং কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানা যাক ঠিক কি ঘটেছে। মূল ঘটনাটা কি? 2026 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ভারতের নয়াদিল্লিতে বিএসএফ এর সদর দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্বয়ং বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার। সেই বৈঠকে একটি অত্যন্ত অস্বাভাবিক প্রস্তাব উঠে আসে। প্রস্তাবটি হল, বাংলাদেশ সীমান্তের যেসব নদী ও জলাভূমি এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও বিষধর সাপ ব্যবহার করে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্ট বন্ধ করা হবে। এরপর মার্চ মাসের 20 তারিখে আবার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পর বিএসএফ সদর দফতর থেকে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সমস্ত সেক্টর হেডকোয়ার্টারে একটি গোপন সিগন্যাল বার্তা পাঠানো হয়। সেই বার্তায় লেখা ছিল, ঝুঁকিপূর্ণ নদীপথের ফাঁকে সরীসৃপ যেমন সাপ অথবা কুমির মোতায়েনের সম্ভাব্যতা অপারেশনাল দৃষ্টিকোণ থেকে যাচাই করতে হবে এবং পরীক্ষা করতে হবে। এটা কোনো গুজব না, এটা কোনো সামাজিক মাধ্যমের ভাইরাল পোস্ট না, এটি ভারত সরকারের একটি অফিসিয়াল অভ্যন্তরীণ নির্দেশনা, যেটি দ্য হিন্দু এবং নর্থ ইস্ট নিউজ সংগ্রহ করে প্রকাশ করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নির্দেশনায় স্পষ্ট লেখা আছে যে সরীসৃপ ব্যবহারের এই প্রস্তাব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে এটা কোনো নিচু পর্যায়ের কর্মকর্তার মাথার খেলা নয়, এটা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এই চিন্তা করতে হচ্ছে ভারতকে? সমস্যাটা আসলে কোথায়? এই পরিকল্পনাটা পুরোপুরি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে ভারত বাংলাদেশ সীমান্তের ভূগোল আসলে কতটা জটিল। ভারত ও বাংলাদেশের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত। এই সীমান্ত 5টি ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে গেছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এই পুরো সীমান্তে ভারত এ পর্যন্ত প্রায় 3240 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কিন্তু বাকি প্রায় 850 কিলোমিটার এখনও উন্মুক্ত। এবং এই 850 কিলোমিটারের মধ্যে আনুমানিক 175 কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে নদী, জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকা, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা কার্যত অসম্ভব। কেন অসম্ভব? কারণটা সহজ। বর্ষাকালে এই পুরো এলাকা জলে ডুবে যায়। মাটি এতটাই নরম ও কাদামাটি যে বেড়ার খুঁটি দাঁড়িয়ে থাকতে পারে না। বন্যার সময় স্রোতের গতি এতটাই তীব্র যে যে কোনো কাঠামো ভেসে যায়। এই ভৌগোলিক বাস্তবতার সুযোগ নিয়েই বছরের পর বছর ধরে এই পথ ব্যবহার করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের জন্য, মাদক ও অস্ত্র পাচারের জন্য, মানব পাচারের জন্য। এটি বিএসএফ এর জন্য একটি দীর্ঘস্থায়ী ও অমীমাংসিত চ্যালেঞ্জ। এখন একটু দেখা যাক বিএসএফ এর নিজের অবস্থা কি। দ্য ফেডারেলের রিপোর্ট অনুযায়ী বিএসএফ বর্তমানে প্রায় 2,60,000 জওয়ান নিয়ে প্রায় 4,000 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত এবং 2,200 কিলোমিটারেরও বেশি পাকিস্তান সীমান্ত পাহারা দিচ্ছে। গড়ে প্রতি কিলোমিটারে মাত্র 41 জন জওয়ান। আর এই জওয়ানদের একটা বড় অংশ সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচন পরিচালনা, অভ্যন্তরীণ নিরাপত্তা, সামরিক কুচকাওয়াজ এবং বিদেশে শান্তিরক্ষা মিশনেও ব্যস্ত থাকেন। বিএসএফ সূত্র জানিয়েছে, বাহিনীর প্রায় 20% জওয়ান বয়স 45 থেকে 60 বছর এবং আরও 20% মেডিকেলি সামনের সারির কাজের উপযুক্ত নন, অর্থাৎ জনবল সংকট, অবকাঠামো পুরনো, প্রযুক্তি অপর্যাপ্ত। এই সমস্ত চাপের মুখে দাঁড়িয়ে ভারত একটি বিকল্প পথ খুঁজছে, এবং সেই পথ হল প্রকৃতিকেই পাহারাদার বানানো। এখন আসি মূল প্রশ্নে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই কুমির সাপ পরিকল্পনা আসলে কাজ করবে কিভাবে। পরিকল্পনাটা মূলত একটি জৈবিক প্রতিবন্ধক বা বায়োলজিক্যাল ডেটারেন্টের ওপর দাঁড়িয়ে। ধারণাটা হলো, যেসব নদী বা জলাভূমিতে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেগুলোতে কুমির ও বিষধর সাপ ব্যবহার করে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রান্ট বন্ধ করা হবে। বিএসএফ সেক্টর কমান্ডারদের, যারা সাধারণত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার, তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেশ কয়েকটি বিষয় যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে। 1. কোন কোন নদীপথে কুমির বা সাপ মোতায়েন করা সম্ভব। 2. সেটি অপারেশনাল দৃষ্টিকোণ থেকে কতটা কার্যকর হবে। 3. স্থানীয় জনগণের ওপর এর কী প্রভাব পড়বে। 4. কুমির বা সাপ কোথা থেকে আনা হবে, কিভাবে পরিচালনা করা হবে।
এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। সুন্দরবন, যেটি ভারত ও বাংলাদেশ উভয় দেশেই বিস্তৃত, সেখানে ইতিমধ্যেই লবণাক্ত জলের কুমির বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল স্বাভাবিকভাবে বাস করে। পশ্চিমবঙ্গের সাজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের সাম্প্রতিক রিপোর্ট বলছে সুন্দরবনে বর্তমানে 220 থেকে 244টি লবণাক্ত জলের কুমির আছে। 2023-24 সালে এই সংখ্যা ছিল 204 থেকে 234, অর্থাৎ কুমির এমনিতেই আছে এবং এমনিতেই একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করছে। ভারত এখন এই প্রাকৃতিক বাস্তবতাটাকে একটি সুপরিকল্পিত নিরাপত্তা কৌশলে রূপান্তরিত করতে চাইছে। কিন্তু সাপের ক্ষেত্রে মাত্র গত বছর মে 2025-এ বিএসএফ আসামের ধুবড়ী জেলায় 202টি বিপন্ন প্রজাতির রেড স্যান্ড বোয়া সাপ জব্দ করে, যেগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছিল। 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। 1 বছর আগে ভারত সাপ পাচার ঠেকিয়েছিল, আর আজ সেই একই সীমান্তে সাপ মোতায়েনের পরিকল্পনা করছে। আপনারা হয়তো ভাবছেন এই ধারণা একদম নতুন। একদম নতুন নয়। মধ্যযুগে রাজা বাদশাহরা তাদের দুর্গ ও প্রাসাদের চারপাশে গভীর পরিখা খনন করতেন, আর সেই পরিখায় ভরে দিতেন কুমির। এই কুমির ভরা পরিখা ছিল মধ্যযুগের সবচেয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। শত্রু পরিখা পার হতে গেলেই কুমিরের কবলে পড়ত। আজ সেই ধারণাই ফিরে আসছে 21 শতকে। এবার আসি আধুনিক যুগের উদাহরণে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তিনি প্রস্তাব করেছিলেন যে মেক্সিকো সীমান্তের রিও গ্রান্দে নদীতে অ্যালিগেটর ছেড়ে দেওয়া হোক, যাতে অবৈধ অভিবাসীরা নদী পার হতে না পারে। পরে অবশ্য বলা হয়েছিল এটি রসগোনা ছিল। কিন্তু 2025 সালে ট্রাম্প বাস্তবেই কাজটা করলেন। ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমির একদম মাঝখানে তৈরি হলো একটি অভিবাসী আটক কেন্দ্র, আর তার নাম দেওয়া হলো অ্যালিগেটর অ্যালকাট্রাজ, অর্থাৎ অ্যালিগেটরের অ্যালকাট্রাজ। এই আটক কেন্দ্রের চারপাশে ঘেরা আছে অ্যালিগেটর, কুমির এবং বিশাল অজগর সাপে ভর্তি জলাভূমি। উদ্দেশ্য একটাই, আটক অভিবাসীরা যেন পালাতে না পারে। ভারতের পরিকল্পনার সাথে এর অদ্ভুত মিল। পার্থক্য শুধু একটাই, ট্রাম্প কুমির ব্যবহার করছেন পালানো ঠেকাতে, ভারত কুমির ব্যবহার করতে চাইছে প্রবেশ ঠেকাতে। দুটি ভিন্ন দেশ, দুটি ভিন্ন সমস্যা, কিন্তু সমাধান একই। কুমির পরিকল্পনার পাশাপাশি ভারত সীমান্তে আরও অনেক পদক্ষেপ নিচ্ছে। একটু সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে সিআইবিএমএস, কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে সিআইবিএমএস হল ভারতের সর্বাধুনিক সীমান্ত পর্যবেক্ষণ প্রযুক্তি। এই সিস্টেমের অধীনে বাংলাদেশ সীমান্ত 24 ঘন্টা সপ্তাহের 7 দিন নজরদারিতে থাকে। ইনফ্রারেড ক্যামেরা, নাইট ভিশন, ভূমিকম্প সংবেদনশীল সেন্সর এবং ড্রোন ব্যবহার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে শরীরের ক্যামেরা। 5000-এরও বেশি বিএসএফ জওয়ান নাইট ভিশন বডি ক্যামেরা পরে সীমান্তে টহল দেন। প্রতিটি টহলের ভিডিও রেকর্ড হয় এবং কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকে। তৃতীয়ত হচ্ছে এআই ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা মোতায়েনের প্রক্রিয়া চলছে। এই ক্যামেরা সন্দেহজনক চলাচল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠায়। চতুর্থত হচ্ছে বায়োমেট্রিক্স, সীমান্তে ধরা পড়া সন্দেহজাতদের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনির স্ক্যান নেওয়া হচ্ছে। একটি কেন্দ্রীয় ডেটাবেসে এই তথ্য সংরক্ষিত হচ্ছে। পঞ্চমত হচ্ছে আলো, অন্ধকার এলাকা এবং মোবাইল নেটওয়ার্কবিহীন জায়গাগুলো চিহ্নিত করে সেখানে শক্তিশালী আলোক ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ষষ্ঠত হচ্ছে স্পিডবোট ও ভাসমান বর্ডার আউটপোস্ট। নদীতে নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ইউনিট স্পিডবোট ও ভাসমান বর্ডার আউটপোস্ট ব্যবহার করছে। তাহলে বুঝতেই পারছেন, ভারত সীমান্তকে একটি বহুস্তরীয় সুরক্ষা কবচে মুড়ো ফেলার চেষ্টা করছে। প্রযুক্তি থেকে প্রকৃতি, সবকিছুকেই কাজে লাগাতে চাইছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা কি সত্যিই নিখুঁত? এর কোনো ত্রুটি নেই? তার উত্তর হলো আছে, এবং অনেক। প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা স্থানীয় জনগণের নিরাপত্তা। সীমান্তের দুপাশেই হাজার হাজার মানুষ এই নদীগুলোর ওপর নির্ভরশীল। জেলেরা মাছ ধরেন, কৃষকরা নদীর জলে জমি সেচ দেন, শিশুরা স্নান করে, নৌকায় মানুষ যাতায়াত করে। একটি কুমির বলে বুঝবে না যে সামনের মানুষটা অনুপ্রবেশী নাকি সে মাছ ধরতে আসা একজন সাধারণ কৃষক। বিএসএফ কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন, এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সীমান্তবর্তী গ্রামের মানুষের সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে পরিবেশগত ভারসাম্য। একটি নির্দিষ্ট পরিবেশে বাইরে থেকে বড় সংখ্যায় কুমির বা সাপ এনে ছাড়লে সেখানকার পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়তে পারে, মাছের সংখ্যা কমতে পারে, পাখির বাসস্থান ধ্বংস হতে পারে, এবং কুমিরের সংখ্যা একবার বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তৃতীয় সমস্যা হচ্ছে কুমির সংগ্রহ। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বড় সংখ্যায় কুমির দরকার। এগুলো কোথা থেকে আসবে? কে লালন পালন করবে? খরচ কে দেবে? চতুর্থ সমস্যা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন। দ্য ওয়ারের বিশ্লেষণ বলছে, কুমির ব্যবহার করে মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।
কারণ আন্তর্জাতিক আইন বলে সীমান্তে কেউ ধরা পড়লে তাকে হত্যা করার অধিকার রাষ্ট্রের নেই। এখানে আরেকটি গুরুতর বিষয় আছে। ভারত সরকার ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আসা অভিবাসী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এই প্রেক্ষাপটে কুমির মোতায়েনের পরিকল্পনা একটি গভীর মানবিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং পঞ্চম সমস্যা হচ্ছে ভারতে সাপের কামড়ে মৃত্যুর পরিসংখ্যান। দ্য ওয়ার রিপোর্ট করেছে ভারতে 2023 সালে শুধু বিষধর সাপের কামড়ে প্রায় 50,000 মানুষ মারা গেছেন। পশ্চিমবঙ্গে প্রতি লাখে সাপের কামড়ের হার ছিল 36 থেকে 39। যে রাজ্যে এমনিতেই এত সাপের কামড়ের ঘটনা, সেখানে আরও সাপ ছেড়ে দিলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিশেষজ্ঞরা কি বলছেন এই পরিকল্পনা নিয়ে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধারণাটি সৃজনশীল, কিন্তু বাস্তবায়নযোগ্য কিনা সেটা এখনো প্রশ্নের মধ্যে আছে। পরিবেশবিদরা বলছেন সুন্দরবনের কুমির ইতিমধ্যে একটি প্রাকৃতিক ভারসাম্য তৈরি করেছে। নতুন করে কুমির এনে সেই ভারসাম্য নষ্ট করা ঠিক হবে না। মানবাধিকার কর্মীরা বলছেন কুমির দিয়ে মানুষ ঠেকানো মানে সমস্যার মূল কারণ থেকে চোখ সরিয়ে নেওয়া। অভিবাসনের পেছনে আছে দারিদ্র্য, বৈষম্য আর রাজনৈতিক অস্থিরতা, যা কুমির দিয়ে সমাধান হবে না। এবং বিএসএফ এর নিজের কর্মকর্তারাও সন্দিহান। তারা বলছেন এটি এখনো শুধু সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে। বাস্তবে আদৌ প্রয়োগ হবে কিনা তা এখনো অনিশ্চিত। এই মুহূর্তে পরিকল্পনাটি পর্যবেক্ষণের যাচাইয়ের অপেক্ষায় আছে। সেক্টর কমান্ডাররা রিপোর্ট দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে এটি বাস্তবায়িত হয়নি। কিন্তু এই পরিকল্পনার আলোচনা নিজেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে, যেগুলো এড়ানো সম্ভব নয়। প্রশ্ন 1, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে মানুষের বিরুদ্ধে কতটা পর্যন্ত যাওয়া ন্যায়সঙ্গত? প্রশ্ন 2, যারা সীমান্ত পার হচ্ছেন তারা সবাই কি অনুপ্রবেশকারী, নাকি তাদের মধ্যে অনেকেই অসহায় শরণার্থী বা জীবিকার সন্ধানে আসা দরিদ্র মানুষ? প্রশ্ন 3, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক কি কুমির দিয়ে উন্নত হয় নাকি আরো জটিল হয়? প্রশ্ন 4, ভারত ও বাংলাদেশ এমনিতেই নদীর জল বন্টন, বাণিজ্য, ট্রানজিট নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আছে। এই পরিকল্পনা সেই সম্পর্কে কি প্রভাব ফেলবে? বন্ধুরা, হয়তো এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, হয়তো হবে না, হয়তো আংশিকভাবে প্রয়োগ হবে। কিন্তু এই খবরটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। সীমান্ত শুধু মাটির রেখা নয়, সীমান্ত মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির মিলনস্থল। এবং সেই জায়গায় যত সিদ্ধান্তই নেওয়া হোক, মানুষের জীবন সবচেয়ে আগে। আপনাদের মতামত কি এই বিষয়ে? এই পরিকল্পনাকে আপনি কি সমর্থন করেন? নিচে কমেন্টে জানান। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হোক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। বেল আইকনটা চাপুন, কারণ এই রকম গভীর বিশ্লেষণের ভিডিও আমরা নিয়মিত করি। আজকের মতো এখানেই ইতি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।